প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এর উপর ভিত্তি করে এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এমসিকিউ প্রশ্ন ও উত্তর পর্ব 1। এই পর্বে আমি বিশেষ করে এইচএসসি পরীক্ষার প্রশ্ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল কলেজ। তো চলো শুরু করা যাক। তো আজকের আলোচনার প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, গঠন বা তথ্য উপস্থাপনার ভিত্তিতে ওয়েব পেজ কত প্রকার? তো গঠন বা তথ্য উপস্থাপনার ভিত্তিতে ওয়েব পেজ হচ্ছে সাধারণত দুই প্রকার, যথাক্রমে যে নিম্নে আমি এই ব্যাখ্যা আকারে উপস্থাপন করার চেষ্টা করছি। লক্ষ্য করি, গঠন বা তথ্য উপস্থাপনার ভিত্তিতে ওয়েব পেজ যথাক্রমে দুই প্রকার, যেমন স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডায়নামিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজ হচ্ছে যে সকল ওয়েব পেজের তথ্য বিশেষ করে ওয়েব পেজ চালু হওয়ার পর পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল তথ্যাবলী, তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েব পেজ। আর ডায়নামিক ওয়েব পেজ হচ্ছে যে সকল ওয়েব পেজের তথ্য ওয়েব পেজ চালু হওয়ার পর পরিবর্তন হয়। যেমন আমরা যদি এখন ফেসবুক দেখি, তো ফেসবুক হচ্ছে একটি ওয়েবসাইট, তো আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে আমার ফেসবুক হচ্ছে ডায়নামিক ওয়েব পেজ। তো এই ক্ষেত্রে স্ট্যাটিক ওয়েব পেজ শুধুমাত্র এইচটিএমএল দিয়েই ব্যবহার করে তৈরি করা যায়, কিন্তু ডায়নামিক ওয়েব পেজ তৈরি করতে হলে আমাদের বিশেষ করে এইচটিএমএল এর সাথে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি ইত্যাদি সফটওয়্যারের প্রয়োজন হয়ে থাকে। তো এবার পরের প্রশ্নটি লক্ষ্য করি, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট এর কাঠামো কত প্রকার? অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো কত প্রকার, তাই না? তো এই ক্ষেত্রে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কাঠামো সাধারণত 4 প্রকার। সঠিক উত্তর হচ্ছে 4 প্রকার। যেমন নিচে আমি ব্যাখ্যা আকারে উপস্থাপন করছি। 4 প্রকারের যে ওয়েবসাইট কাঠামো রয়েছে সেগুলি যথাক্রমে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার, ওয়েব লিংক বা নেটওয়ার্ক সাইট স্ট্রাকচার এবং হাইব্রিড সাইট স্ট্রাকচার। তো এই 4 ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার লক্ষ্য করা যায়, যা তোমাদের বিশেষ করে পাঠ্য বইয়ে আছে, তোমরা হয়তো পড়েছো, সেজন্য এখানে সঠিক উত্তর হবে 4। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো ওয়েব পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক সিস্টেমের আরেকটি নাম হচ্ছে ওয়েব লিংক বা নেটওয়ার্ক সাইট স্ট্রাকচার, যা ব্যবহার করে যে স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজেই বিশেষ করে যে কোনো পেজ থেকে হোম পেজে এবং এক পেজ থেকে অন্য পেজে গমন করা যায়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? এটা তোমরা অনেকে জানো যে এইচটিএমএল ব্যবহার করা হয়। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নিচে আমি যে ব্যাখ্যা আকারে উপস্থাপন করেছি। তো লক্ষ্য করি এইচটিএমএল বলতে কি বুঝি? এইচটিএমএল মূলত কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি, যা ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করা যায়। তো এইচটিএমএল কি সে সম্পর্কে যদি আমরা আরো কিছু জানতে চাই, তা লক্ষ্য করি এখানে আমি এইচটিএমএল এর আবিষ্কারক সহ কিছু তথ্য উপস্থাপন করছি। এটি মূলত ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার জন্য এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1990 সালে জেনেভার কার্নে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম এই এইচটিএমএল আবিষ্কার করেন। যে ডান দিকে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিম বার্নার্স-লি এর ছবি, যিনি এই বিশেষ করে এইচটিএমএল আবিষ্কার করার পাশাপাশি আরো কিছু তথ্য লক্ষ্য করি। তিনি এই যে www অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক, ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি। ডান দিকে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি। 1989 সালে এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়নের মাধ্যমে তিনি এই www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কার করেন বা প্রবর্তন করেন। তো এই ক্ষেত্রে এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। টিম বার্নার্স-লি 1955 সালে 8 জুন জন্মগ্রহণ করেন। বিষয়গুলি আমরা এমসিকিউ এর জন্য মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, এইচটিএমএল এর উদ্ভাবক হলেন, তোমরা নিশ্চয়ই পারবে, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি, টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি 1990 সালে জেনেভার কার্নে কাজ করার সময়, কার্ন হচ্ছে একটি ল্যাবরেটরি, যেখানে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, www হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশেষ করে এই প্রশ্নটি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই 1996 সালে, তখন এই প্রশ্নটি পড়েছিল। তো আমি তখন প্রশ্নের উত্তরটা দিতে সক্ষম হয়েছিলাম, সাধারণ জ্ঞান বই পড়ে মুখস্থ করেছিলাম। এখন এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পেরেছি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি,
প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে অর্থাৎ ওয়েবসাইটের ঠিকানার শুরুতে কোনটি থাকে? এফটিপি, www, এইচটিটিপি, ইউআরএল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এইচটিটিপি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগেও বলেছি এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই ক্ষেত্রে যেমন একটি ওয়েবসাইটের আমি এখানে উদাহরণ হিসেবে যদি উপস্থাপন করি, তাহলে এই যে একটি ওয়েবসাইটের তথ্য এখানে উপস্থাপন করেছি, আমি ডোমেন নেমের ইউআরএল এর তথ্য উপস্থাপন করেছি। তো এই ক্ষেত্রে এই যে প্রথমেই লেখা আছে কিন্তু এইচটিটিপি, তারপরে কি কোলন, তারপরে ডাবল স্ল্যাশ, তারপরে www.yahoo.com, তাই না? তো এখানে আমাদের এই যে প্রথমে যে আমরা ব্যবহার করেছি কিন্তু এইচটিটিপি, যেটি হচ্ছে প্রোটোকল হিসেবে গণ্য। পরবর্তী প্রশ্ন, এইচটিটিপি এর পূর্ণ নাম কি অর্থাৎ পূর্ণরূপ কি? তোমরা নিশ্চয়ই এটা পারবে। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী প্রশ্ন, এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি অর্থাৎ এইচটিএমএল ট্যাগ লেখার সময় আমরা কোন চিহ্ন ব্যবহার করে থাকি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে যে ঘ নম্বরে অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচটিএমএল ট্যাগ সম্পর্কে আমরা যে নিচে কিছু তথ্য আমি উপস্থাপন করছি, লক্ষ্য করি এইচটিএমএল এর প্রতিটি ট্যাগকে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে সুনির্দিষ্ট করা হয় এবং ক্লোজিং ট্যাগের সাথে স্ল্যাশ ব্যবহার করা হয়। অর্থাৎ নিচে যদি আমি একটু উদাহরণ দিই, যে নিচে আমি একটু উদাহরণ দিয়েছি, যেমন এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ এবং এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। তাহলে এখানে কিন্তু আমরা এই যে এইচটিএমএল কথাটার বাম পাশে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করেছি, এটার নাম হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এই ডান দিকে যে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করেছি, এটার নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। অর্থাৎ এবং এই যে শেষের ট্যাগটি অর্থাৎ ক্লোজিং ট্যাগের সাথে আবার স্ল্যাশ ব্যবহার করেছি। বিষয়গুলি আমরা মনে রাখবো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এইচটিএমএল এর সাধারণ গঠনের পর্যায় হলো, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এইচটিএমএল হেড, টাইটেল, বডি। অর্থাৎ আমরা যদি ডান দিকে চিত্রটি উপস্থাপন করি, যে ডান দিকে আমি তোমাদের সামনে এইচটিএমএল ট্যাগের একটি গঠন উপস্থাপন করেছি, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে প্রথমেও এইচটিএমএল লিখছি, শেষেও এইচটিএমএল লিখেছি, তাই না? তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই প্রথমে এইচটিএমএল লিখেছি, তারপরে হেড লিখেছি, তারপর টাইটেল লিখেছি, তারপরে বডি। সেজন্য আমরা এই ধারাবাহিক তথ্যের লক্ষ্য করলে দেখতে পাই প্রথমে এইচটিএমএল, তারপরে হেড, তারপরে টাইটেল, তারপর সবার শেষে কিন্তু বডি। অর্থাৎ এখানে কিন্তু এই স্ট্রাকচারে বডি সবার শেষে হবে সঠিক উত্তরে। কিন্তু আমরা অন্যান্য অপশনগুলি লক্ষ্য করলে দেখতে পাই যে বডি কিন্তু এখানে 3 নম্বরে আছে, এখানে তৃতীয় পর্যায়ে আছে, আবার এখানে বডি আছে দ্বিতীয় পর্যায়ে, কিন্তু এখানে স্ট্রাকচার অনুযায়ী বডি এই 4th পজিশনে থাকবে। সেজন্য খ নাম্বারটি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এইচটিএমএল এডিটর কোনটি? অর্থাৎ এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কোন সফটওয়্যারটি ব্যবহার করে এইচটিএমএল কোড লেখা যায়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে নোটপ্যাড। তো এই ক্ষেত্রে আরো কিছু তথ্য আমরা ব্যাখ্যায় লক্ষ্য করি, যেমন নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এগুলি হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে নোটপ্যাড সফটওয়্যারটি হচ্ছে বিল্ড ইন সফটওয়্যার বলা হয় এটিকে, কারণ এটি উইন্ডোজ এর সাথে ইনস্টল করা থাকে। কিন্তু তোমরা যদি ওয়েবসাইট ডিজাইনের অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাও, তাহলে তোমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে হবে। যেমন আমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে বিশেষ করে অ্যাডভান্স লেভেলের কাজগুলি করে থাকি। তো নোটপ্যাড প্লাস প্লাস সাধারণত ইনস্টল করা থাকে না, নতুন করে ইনস্টল করে নিতে হবে। এটি একটি ছোট্ট সফটওয়্যার। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এবিসি তে ক্লিক করলে কোন ট্যাগের মাধ্যমে www.google.com খুলবে? অর্থাৎ গুগলের ওয়েবসাইটটি খুলবে কোন ট্যাগ ব্যবহার করে এবিসির উপর ক্লিক করলে? তো এইখানে লিংক ট্যাগের কথা বলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আমরা জানি এ ট্যাগ ব্যবহার করে বিশেষ করে একাধিক ওয়েবসাইটের মধ্যে লিংক তৈরি করা হয়। এ ট্যাগকে অ্যাঙ্কর ট্যাগ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। নিম্নে এই যে আমি গঠনটি দেখাচ্ছি লিংক ট্যাগ এর গঠন। আমরা প্রথমে লিখব এ, তারপর লিখবো href সমান এই ওয়েবসাইটের ঠিকানা লিখবো www.google.com, এটা হচ্ছে ইউআরএল। তারপরে কি করব, আমরা এখানে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এবিসি লিখবো এবং শেষে এ ট্যাগ ক্লোজ করব। অর্থাৎ এটা হচ্ছে এ ট্যাগের ওপেনিং, এই শেষে হচ্ছে এ ট্যাগ ক্লোজিং, এবং মাঝখানে href ব্যবহার করেছি হাইপারলিংক রেফারেন্সের জন্য, এবং এইখানে আমরা এই ওয়েবসাইটের ঠিকানা লিখবো। তাহলে এর আউটপুট হিসেবে যখন আমরা এবিসির উপর ক্লিক করব, তখন আমরা এই www.google.com অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করবে। তো এইভাবে আমরা এই এ ট্যাগ ব্যবহার করে একাধিক ওয়েবসাইটের মধ্যে লিংক তৈরি করতে পারি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হেডিং ট্যাগ কয়টি? অনেক সহজ প্রশ্ন, তোমরা হয়তো জানো যারা পড়েছো।
তো হেডিং ট্যাগ আমরা জানি 6টি, কেননা 6 ধরনের হেডিং লেখার ট্যাগ রয়েছে। যেমন এই যে নিম্নে আমি ব্যাখ্যায় উপস্থাপন করেছি, লক্ষ্য করি 6 ধরনের হেডিং ট্যাগ ব্যবহার করা হয়, যেমন H1, H2, H3, H4, H5 এবং H6। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে H1 দ্বারা সবচেয়ে বড় হেডিং প্রকাশ করে এবং H6 দ্বারা সবচেয়ে ছোট হেডিং প্রকাশ করে থাকে। পরবর্তী প্রশ্ন, HTML এর কোন হেডিং লেখা সবচেয়ে ছোট এবং লেখা সবচেয়ে বড় হয়? অর্থাৎ এখানে কিন্তু কোনটির দ্বারা ছোট এবং বড় দুইটাই কথাই বলেছে। তাহলে আমাদের এইখানে এই যে খ নাম্বারে বলেছে 6 এবং H, অর্থাৎ প্রথমে বলেছে ছোট, তারপরে বলেছে বড়। তো এই প্রশ্নের ধারাবাহিকতায় আমাদের H6 দ্বারা সবচেয়ে ছোট লেখা উপস্থাপন হয় হেডিং আকারে এবং H1 দ্বারা সবচেয়ে বড় হেডিং উপস্থাপন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ট্যাগটির মাধ্যমে সবচেয়ে ছোট হেডিং প্রকাশ করা হয়? তো এটি তোমরা নিশ্চয়ই পারবে, কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা দিয়েছি, তারপরে আমি বলছি সঠিক উত্তর হচ্ছে H6। অর্থাৎ H6 হেডিং বা ট্যাগ ব্যবহার করে আমরা সবচেয়ে ছোট হেডিং ব্যবহার করতে পারি। এই যে নিচে আমি আবার সেই তথ্যটি উপস্থাপন করেছি, 6 ধরনের হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। তো এখানে যে সবার শেষে H6 আছে, এটা দ্বারা সবচেয়ে ছোট হেডিং এবং এই H1 দ্বারা সবচেয়ে বড় হেডিং প্রকাশ করে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, XYZ নিচে আন্ডারলাইন, এটি কোন ট্যাগ এর মাধ্যমে করা যাবে? তা না, তাহলে আন্ডারলাইন করার জন্য আমরা জানি বিশেষ করে ইউ ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যে গ নাম্বারের ইউ ট্যাগের কাজ হচ্ছে আমরা উভয় পাশে যদি ইউ ট্যাগ ব্যবহার করি তাহলে মাঝখানে যেটি লিখবো সেটি আন্ডারলাইন হবে। যেমন নিচে যে আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ইউ ওপেনিং ট্যাগ এবং ইউ এর ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখেছি দিস ইজ আন্ডারলাইন টেক্সট। আমি মাঝখানে অন্য কিছু লিখতে পারতাম, কিন্তু উভয় দিকে যে প্রথমে ইউ শেষে ইউ ব্যবহার করে আমরা মাঝখানে যেটি লিখেছি তার নিচে আন্ডারলাইন হবে। যেমন আমরা আউটপুটটি যদি নিচে লক্ষ্য করি, এই লেখার আউটপুট আমরা নিচেটি পাবো দিস ইজ আন্ডারলাইন টেক্সট, এটা নিচে আন্ডারলাইন হবে। কেন আন্ডারলাইন হবে? এই যে দুই দিকে ইউ ব্যবহার করেছি সেজন্য। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটে ওয়েব পেজ সমূহকে ব্রাউজ করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে? কিছুক্ষণ আগেও বলেছি HTTP ব্যবহার করা হয়। HTTP পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। যেমন এই যে ওয়েবসাইটের ঠিকানায় আমরা প্রথমে শুরুতে কি লিখেছি HTTP। তো এই HTTP কে সাধারণত প্রোটোকল হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, যার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বিষয়গুলি আমি বারবার বলছি, কেননা বারবার বললে তোমাদের মনে থাকবে সেজন্য। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গমন করাকে কি বলে? তো এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গমন করাকে ইন্টারনেটের ভাষায় বলা হয় নেভিগেশন। অর্থাৎ নেভিগেশনের মাধ্যমে আমরা এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গমন করতে পারি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলছে ফন্ট ফেস ইকুয়াল টু এরিয়াল, সাইজ ইকুয়াল টু 15 এবং কালার ইকুয়াল টু গ্রিন। তাহলে আমরা এই ফন্টের সাথে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে এখানে, তাই না? তো এখানে এই তথ্যের আলোকে প্রশ্ন বলছে এখানে কয়টি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে 3টি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাট্রিবিউট বলতে কি বুঝি সেটা তোমাদের জানা প্রয়োজন। তো বিষয়টি সম্পর্কে আমার পূর্বের ক্লাস রয়েছে, যদি সেটি দেখো আরো ভালো বুঝতে পারবে। তারপর আমি বলছি, লক্ষ্য করি, অ্যাট্রিবিউট হচ্ছে ওয়েব পেজকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য, সাজানোর জন্য আমরা এই বিশেষ করে ওপেনিং ট্যাগের সাথে অতিরিক্ত যে অংশটি লিখি সেগুলিকে অ্যাট্রিবিউট বলা হয়। অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে, যেমন অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন এখানে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। এই ফেস অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এরিয়াল, যেগুলি সাধারণত ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। সাইজ অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে বিশেষ করে আমাদের এই 15, অর্থাৎ 15 সাইজের লেখা হবে। কালার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে গ্রিন, অর্থাৎ আমার কালারটি গ্রিন হবে। যেমন এই যে নিচে আমি বিশেষ করে উপস্থাপন করেছি, অ্যাট্রিবিউট এর ভ্যালু সব সময় ডাবল বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়, সেজন্য যে 1টা 2টা 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে এই ওপেনিং ট্যাগের সাথে, সেজন্য সঠিক উত্তর হচ্ছে 3টি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচে উল্লেখিত অপশনগুলোর মধ্যে কোনটিতে সঠিকভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে? তো এইখানে যে অপশনগুলি রয়েছে, এইখানে কিন্তু ওপেনিং ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো এইখানে টেবিল ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, এখানে ট্যাগ হচ্ছে টেবিল। তো এই যে খ নাম্বারে সঠিকভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। এখন তোমাদের মনে হতে পারে যে এইখানে সঠিক হলো কেন, তাই না? তো আমরা জানি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে বর্ডার ব্যবহার করা হলে সাধারণত এখানে টেবিল আগে হবে, তারপরে বর্ডার ইকুয়াল টু 1, অর্থাৎ 1
সাইজ এর বর্ডার তোমাদের উপস্থাপন করা হবে। এই যে নিচে আমি উপস্থাপন করে দেখাচ্ছি। অ্যাট্রিবিউট লেখার সূত্রটি হচ্ছে, এই যে অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে, প্রথমে ওপেনিং ট্যাগ লিখবো, তারপরে অ্যাট্রিবিউট নেম লিখবো, তারপরে অ্যাট্রিবিউট ভ্যালু লিখবো। তো এই অপশনে এই যে এই টেবিলটা হচ্ছে ওপেনিং ট্যাগ, বর্ডারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এবং এই একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, এবং এই অ্যাট্রিবিউট ভ্যালুটি সবসময় ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো। তো এটি হচ্ছে সঠিক উত্তর। অন্যগুলি কিন্তু ভুল আছে, যেমন এই যে বর্ডার প্রথমে দেয়া, এখানে বর্ডার প্রথমে দেয়া, এবং ক নাম্বারে টেবিল প্রথমে থাকলেও এখানে স্ল্যাশ ব্যবহার করা হয়েছে, কেননা ওপেনিং ট্যাগের সাথে স্ল্যাশ হবে না, কারণ ওপেনিং ট্যাগের সাথে সাধারণত এই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এইচটিএমএল লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এটি অনেক সহজ। লাইন আলাদা করার জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করে থাকি। বিআর ট্যাগকে বলা হয় লাইন ব্রেক করার ট্যাগ। তো এই ক্ষেত্রে আমরা যে নিচে উপস্থাপন করছি, যেমন আমি যদি একটি প্যারাগ্রাফ লিখতে চাই, আই লাভ মাই কান্ট্রি, এই কথাটা যদি লিখতে চাই, তাহলে মাঝখানে যে বিআর ব্যবহার করার কারণে, এই যে মাঝখানে বিআর ব্যবহার করার কারণে আমার এটি দুই লাইনে হবে। যেমন আউটপুটটি আমরা এই যে ডান দিকের মতো হবে। আউটপুট হবে কি, এই বিআর এর আগে যেটুকু লিখবো, আই লাভ মাই এইটুকু উপরে হবে, এবং বিআর এর পরে যেটি কান্ট্রি লিখেছি সেটা নিচের লাইনে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি এইচটিএমএল এর ফাঁকা ট্যাগ? তো এইচটিএমএল এর ফাঁকা ট্যাগ বলতে বোঝায় যে সমস্ত ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, সেগুলিকে এইচটিএমএল এর ফাঁকা ট্যাগ বলা হয় বা এমডি ট্যাগ বলা হয়। যেমন এখানে যে অপশনগুলি রয়েছে, সেটি সঠিক উত্তর হচ্ছে এইচ আর, অর্থাৎ এইচ আর হচ্ছে হরিজন্টাল রো তৈরি করে, যেটি সাধারণত এই একটি মাত্র ট্যাগ, এর ক্লোজিং ট্যাগ নাই, সেজন্য বিশেষ করে এইচ আর ট্যাগকে বলা হয় ফাঁকা ট্যাগ বা এমডি ট্যাগ। তো এই ক্ষেত্রে আরো কিছু ব্যাখ্যা আমরা লক্ষ্য করি, এই আরো কিছু এই এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ রয়েছে, যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, লিঙ্ক ট্যাগ, আইএমজি ট্যাগ, বেস ট্যাগ। তো এইগুলি হচ্ছে এইচটিএমএল এর এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফাঁকা ট্যাগ দেখে তোমাদের মনে হতে পারে তাহলে এইচটিএমএল ট্যাগ কত প্রকার, তাই না? তো এইচটিএমএল ট্যাগ কত প্রকার এবার আমরা লক্ষ্য করি। এইচটিএমএল এর ট্যাগ সাধারণত দুই প্রকার, যথাক্রমে এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ এবং এই কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। তাহলে এমডি ট্যাগ বলতে কি বুঝি? লক্ষ্য করি এমডি ট্যাগের সংজ্ঞা আমি এখানে উপস্থাপন করে দিলাম, তোমরা যাতে সহজেই বুঝতে পারো। যে সকল ট্যাগে শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, সেগুলিকে এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, লিঙ্ক ট্যাগ, আইএমজি ট্যাগ, বেস ট্যাগ ইত্যাদি। তো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমরা নিচের উদাহরণটি লক্ষ্য করি। যেমন এই যে এইচটিএমএল এর ওপেনিং, এইচটিএমএল ক্লোজিং, বডি ওপেনিং, বডির ক্লোজিং ট্যাগ, তাই না? এবং মাঝখানে আমরা পি এর ওপেনিং ট্যাগ, পি এর ক্লোজিং ট্যাগ। বাট এই যে বিআর ব্যবহার করেছি, দিস ইজ মাই হোমল্যান্ড, তাহলে এর পরিপ্রেক্ষিতে আমাদের যে বিআর যে ব্যবহার করলাম, এটা হচ্ছে এমটি ট্যাগ, একটি মাত্র ট্যাগ, এর ক্লোজিং ট্যাগ নাই। এর আউটপুট যদি দেখতে চাই, তাহলে দিস ইজ মাই এক লাইনে হবে, আর পরের লাইনে হবে হোমল্যান্ড, এবং এই যে আউটপুট বা ফলাফল ডান দিকে উপস্থাপন করেছি, দিস ইজ মাই হোমল্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা আলোচনা করব কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বলতে কি বুঝি। যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ আছে তাদেরকে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বলে। যেমন আমি নিচের উদাহরণটি একটু দ্রুত উপস্থাপন করলাম তোমাদের বোঝানোর জন্য। এই যে লাল কালি দিয়ে রেখেছি, সবগুলি হচ্ছে আমাদের কন্টেইনার বা ট্যাগ বা ধারক ট্যাগ, কারণ এইচটিএমএল ওপেনিং, এইচটিএমএল ক্লোজিং, বডি ওপেনিং, বডির ক্লোজিং ট্যাগ, পি ওপেনিং, পি ক্লোজিং ট্যাগ। তাহলে যেগুলির ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে সেগুলোকে বলা হয় এই কন্টেইনার বা ধারক ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ওয়েব পেজ ডিজাইন করার সময় বিশেষ করে কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগের সংখ্যা বেশি এবং এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগের সংখ্যা কম। পরবর্তী প্রশ্ন, এইচটিএমএল এ ভূমি সমান্তরাল লাইন প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? বিআর, আই ট্যাগ, পি ট্যাগ, এইচআর ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এইচআর ট্যাগ ব্যবহার করা হয় ভূমি সমান্তরাল লাইন, অর্থাৎ এটাকে বলা হয় হরিজন্টাল রো। তো নিচের উদাহরণটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে দিস ইজ হরিজন্টাল রো, অর্থাৎ কোনো লেখার নিচে, এই ধরনের কোনো লেখার নিচে যদি আমরা এরকম লাইন টানতে চাই, অর্থাৎ হরিজন্টাল রো আকারে, তাহলে এইচআর ট্যাগ ব্যবহার করতে হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি এইচটিএমএল এর ধারক ট্যাগ? অর্থাৎ এখানে বলতে চাচ্ছে কোনটি ধারক ট্যাগ না, তার মানে কোনটি এমটি বা ফাঁকা ট্যাগ। সঠিক উত্তর হচ্ছে বিআর। তো বিআর ট্যাগ হচ্ছে এখানে এমটি বা ফাঁকা ট্যাগ। এটি বাদে অন্যগুলি সব কিন্তু ধারক ট্যাগ, কারণ এগুলির ওপেনিং ক্লোজিং উভয় রয়েছে। যেমন আমরা ধারক ট্যাগের সংজ্ঞা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে তাকে কন্টেইনার বা ধারক ট্যাগ বলে।
তাহলে এই যে H1 ট্যাগের ওপেনিং ক্লোজিং আছে, বিগ ট্যাগের ওপেনিং ক্লোজিং আছে, টিআর এর ওপেনিং ক্লোজিং আছে, কিন্তু বিআর এর ক্লোজিং নাই, শুধুমাত্র একটি ট্যাগ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি ওয়েব পেজ ডিজাইন? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে HTML ডকুমেন্ট তৈরি। আমরা জানি যে HTML ডকুমেন্ট তৈরির মাধ্যমে একটি ওয়েব পেজ ডিজাইন তৈরি করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটি এসেছে সাধারণত তোমাদের যে বইয়ের ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ সমূহ আছে সেখান থেকে এই প্রশ্নটি এসেছে। তাহলে আমরা ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ সমূহ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ধাপ 1 হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ধাপ 2 হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, ধাপ 3 হচ্ছে ওয়েব সার্ভারে ওয়েবসাইটটাকে হোস্টিং করা বা রাখা, এবং সর্বশেষ ধাপ হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটটাকে সংযুক্ত করা। তো এই ক্ষেত্রে আমাদের যে ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমরা সাধারণত HTML ডকুমেন্ট ব্যবহার করার মাধ্যমে এই দ্বিতীয় ধাপ ওয়েব পেজ ডিজাইন করে থাকি। পরবর্তী প্রশ্ন, এখানে যে এই বিশেষ করে ইউআরএলটি রয়েছে বা ডোমেইন নেমটি রয়েছে তার এই যে সর্বশেষ অংশের নাম কি? এখানে এই যে লাল কালি দিয়ে রেখেছি আমি .com, এই অংশটিকে কি বলা হয়, তাই না? তো এই অংশটিকে বলা হয় সাধারণত ডোমেইনের প্রকৃতি, কারণ এটা দেখে আমরা বুঝতে পারি কোন ধরনের ডোমেইন, অর্থাৎ কোন ধরনের ওয়েবসাইট। তো কেননা আমরা যদি বিশেষ করে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের হয় তাহলে .com হয়, তারপরে যদি আমাদের এই কোনো এই শিক্ষামূলক প্রতিষ্ঠান হয় তাহলে .edu হয়, .ac হয়। তো এই সম্পর্কে আমরা আরো কিছু তথ্য যদি জানতে চাই তো এই যে এখানে আমি কিছু অধিক পরিমাণে ব্যবহৃত কিছু টপ লেভেল ডোমেইন নেমের নাম এখানে আমি উপস্থাপন করলাম। লক্ষ্য করি .com ব্যবহার করা হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .edu ব্যবহার করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .gov ব্যবহার করা হয় সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .int ব্যবহার করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .mil ব্যবহার করা হয় সামরিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .net ব্যবহার করা হয় এই নেটওয়ার্ক সম্পর্কিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .org ব্যবহার করা হয় অলাভজনক বা সংগঠনমূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .biz ব্যবহার করা হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .info ব্যবহার করা হয় তথ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্যগুলি অবশ্যই আমরা মনে রাখবো। অনেক সময় এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে যে নিম্নের কোনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নের কোন টপ লেভেল ডোমেইন নেমটি ব্যবহার করা হয়ে থাকে, সেজন্য আমরা এই প্রশ্নগুলি মনে রাখার চেষ্টা করব, এই তথ্যগুলি জেনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। অনেক সময় আইপি অ্যাড্রেস সম্পর্কে কিছু প্রশ্ন বিশেষ করে এমসিকিউ পরীক্ষায় এসে থাকে। আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি করে স্বতন্ত্র ঠিকানা থাকে, যে ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। সাধারণত সংখ্যা ব্যবহার করে আইপি অ্যাড্রেস লেখা হয়। যেমন আমরা মাইক্রোসফট কোম্পানির আইপি অ্যাড্রেসে যদি আমরা আইপি অ্যাড্রেসটি লক্ষ্য করি তাহলে এই যে এখানে কিছু সংখ্যা লেখা রয়েছে, এই সংখ্যা লেখার মাধ্যমে ওয়েবসাইট এর ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। অন্যদিকে এই আইপি অ্যাড্রেসকে যখন সংখ্যা ব্যবহার না করে অক্ষর ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ডোমেইন নেম, অর্থাৎ ডোমেইন নেম ব্যবহার করা হয় অক্ষর ব্যবহার করে, যেমন www.google.com, এটি হচ্ছে এই ডোমেইন নেম। আর ওই ওয়েবসাইটের যে সংখ্যা উপর ভিত্তি করে যে ঠিকানা রয়েছে সেটিকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো এবার আইপি অ্যাড্রেসের উপর একটি প্রশ্ন লক্ষ্য করি, একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন? তো এইখানে আমাদের IPv4 আছে, IPv6 আছে, বর্তমানে IPv4 বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই 4টি অক্টেট ব্যবহার করা হয়ে থাকে। এখন অক্টেট কি সেই বিষয়টা তো তোমাদের জানা দরকার, তাই না? এই যে নিচে আমি উপস্থাপন করছি, IPv4 এ মোট 4টি অংশ থাকে এবং প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত করা হয়ে থাকে। প্রতিটি অংশকে এক একটি অক্টেট বলা হয়। যেমন এই যে নিচে আমি উপস্থাপন করেছি, এখানে প্রথমে হচ্ছে 8টা বিট, তারপরে এই যে একটি ডট, আবার এখানে 8টা বিট, তারপরে একটি ডট, আবার এখানে 8টা বিট, তারপর একটি ডট, অর্থাৎ মোট 4টি অংশে মোট 32টি বিট রয়েছে, যেটিকে 4টি অংশে ভাগ করা হয়েছে। এক একটি অংশকে অক্টেট বলা হয়, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 8টি করে বিট নিয়ে এক একটি অক্টেট তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি একটু লম্বা হচ্ছে, অনেক কিছু তথ্য আলোচনা করছি, সেজন্য তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবে। এবার আসি আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। এখান থেকে অনেক সময় এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আইপি অ্যাড্রেসকে সাধারণত বর্তমানে দুই ধরনের আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়ে থাকে, যথাক্রমে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অর্থাৎ IPv4 এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 অর্থাৎ IPv6। তো এবার আমরা দেখব ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অর্থাৎ IPv4 সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। মোট 4 বাইটের মধ্যে প্রথম 2 বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরবর্তী 2 বাইট হচ্ছে হোস্ট আইডি,
অর্থাৎ এই প্রথম 2 বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি আর পরবর্তী 2 বাইট হচ্ছে হোস্ট আইডি। যেমন আমি নিচে একটি উদাহরণ দিয়েছি, অর্থাৎ IPv4 এর মধ্যে যদিও 4টি মোট অক্টেট থাকে, কিন্তু প্রথম 2 অক্টেট নিয়ে নেটওয়ার্ক আইডি এবং পরবর্তী 2 অক্টেট নিয়ে হোস্ট আইডি তৈরি করা হয়ে থাকে। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 সম্পর্কে আরো কিছু তথ্য লক্ষ্য করি এমসিকিউ এর জন্য। এক্ষেত্রে প্রতি অংশে 8টি করে বিট বরাদ্দ থাকে, কিছুক্ষণ আগে দেখলাম, যাকে একটি অক্টেট বলা হয়। ফলে এই 4x8 মোট 32টি বিট ব্যবহার করার মাধ্যমে এই 2^32 অর্থাৎ এই এতটি ঠিকানা ব্যবহার করা হয় এই IPv4 ব্যবহার করে, যা 1980 সালে এর কার্যক্রম শুরু হয়েছিল। তো এবার আসি IPv6 বলতে কি বুঝি। তো আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। IPv6 মোট 8টি অংশ থাকে, প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত করা হয়ে থাকে এবং প্রতিটি অংশকে 16 বিট বরাদ্দ থাকে। তাহলে 8x16 সমান 128 বিটের এটি একটি প্রোটোকল ভার্সন, যা ব্যবহার করে 2^128 অর্থাৎ এখানে এক্সপোনেনশিয়াল আকারে উপস্থাপন করা হয়েছে। এতটি ঠিকানা আমাদের এই ব্যবহার করা হয়ে থাকে। 1996 সালে এর কার্যক্রম শুরু হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়গুলি মনে রাখার চেষ্টা করব, বিশেষ করে এমসিকিউ পরীক্ষার উত্তরের জন্য। পরবর্তী প্রশ্ন, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল অংশকে বা সবকিছুকে কি বলে? তো এই ক্ষেত্রে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশকে বলা হয় HTML উপাদান বা HTML এলিমেন্ট। যেমন এই নিচের উদাহরণটি লক্ষ্য করি, এখানে একটি পি ট্যাগের এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। পি এলিমেন্ট অর্থাৎ পি ট্যাগের ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং, মাঝখানে কন্টেন্ট। অর্থাৎ এই যে ওপেনিং ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশটা কন্টেন্ট সহ এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় HTML উপাদান বা HTML এলিমেন্ট। বিষয়গুলি মনে রাখবো। তো এবার আমরা HTML এলিমেন্ট বা সিনট্যাক্স বলতে কি বুঝি একটু লক্ষ্য করি। অন্যান্য ভাষার ন্যায় HTML ভাষায় কিছু নিয়মাবলী অনুসরণ করা হয়, যাকে এই সিনট্যাক্স হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন ওপেনিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট লিখবো, শেষে ক্লোজিং ট্যাগ। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাই, এই এখানে পি হচ্ছে ওপেনিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, শেষে হচ্ছে ক্লোজিং ট্যাগ। অর্থাৎ ওপেনিং ট্যাগ হচ্ছে পি, মাঝখানে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে কন্টেন্ট, এবং এই পি হচ্ছে লাস্টের পি হচ্ছে ক্লোজিং ট্যাগ। অর্থাৎ ওপেনিং ট্যাগ থেকে শুরু করে এই শেষ ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশটা যেটি আমি বক্সের মধ্যে উপস্থাপন করেছি, এই সম্পূর্ণ অংশে হচ্ছে এলিমেন্ট। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? তো ইউআরএল দ্বারা সাধারণত ডোমেইন নেম প্রকাশ করা হয়ে থাকে, কেননা ইউআরএল এর মধ্যে ডোমেইন নেম থাকে। যেমন নিচে আমি একটি ইউআরএল এর স্থাপন করেছি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই প্রথম অংশটুকু হচ্ছে প্রোটোকল এবং পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেমের বিভিন্ন অংশ আছে, যেমন বিশেষ করে ফার্স্ট লেভেল ডোমেইন নেম, সেকেন্ড লেভেল ডোমেইন নেম আর টপ লেভেল ডোমেইন নেম, সেগুলি আমরা একটু জানার চেষ্টা করি। লক্ষ্য করি যে এখানে আমি উপস্থাপন করেছি, আমি এখানে উপস্থাপন করলাম, দ্রুত বলবো সময় সেভ করার জন্য। প্রথমত ইউআরএল কি? ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ওয়েবসাইটের ঠিকানা শনাক্ত করা হয়। যেমন এই উদাহরণটিতে যদি সম্পূর্ণ অংশটাকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে আমি ব্যাখ্যা প্রদান করি, তাহলে লক্ষ্য করলে দেখতে পাই HTTP এটা হচ্ছে প্রোটোকল, www এটা হচ্ছে হোস্ট নেম, ঢাকা বোর্ড এটা হচ্ছে ডোমেইন নেম, আর এই যে .gov এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম, এবং এই ভিডিও হচ্ছে কান্ট্রি কোড, এবং এই সম্পূর্ণ অংশটা হচ্ছে ইউআরএল। বিষয়টি মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হয়তো বোরিং লাগছে, কিন্তু উপায় নাই, কারণ আমরা ভালো কিছু শিখতে হলে একটু সময় লাগবেই। তো লক্ষ্য করি নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? তো পূর্ণ ঠিকানার জন্য আমরা এই যে এই দ্বিতীয়টি সঠিক উত্তর হবে। এ ট্যাগের এখানে গঠন বলা হয়েছে। এ ট্যাগের গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো? এ ট্যাগের ওপেনিং, তারপরে href, তারপরে লিখবো ইউআরএল, তারপরে হচ্ছে লিঙ্ক বা টেক্সট লিখবো, এবং সবার শেষে এটা ক্লোজ করব। তো এবং অন্য অপশনগুলিতে ভুল রয়েছে, যেমন এখানে হবে ইউআরএল, কিন্তু ইউআরএল এর সাথে এখানে www রয়েছে, যেটি হবে না। এই কেননা ইউআরএল এর অংশই www, সেজন্য এই খ নাম্বারটি সঠিক উত্তর। তো এবার পরবর্তী প্রশ্ন, HTML এর লিঙ্ক সিনট্যাক্স হলো ahref সমান ইউআরএল, লিঙ্ক টেক্সট, তারপর এটা ক্লোজ। তো এখানে href এই যে লাল কালি দিয়ে রেখেছি আমি, এর অর্থ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। অর্থাৎ এ ট্যাগের সাথে যে href ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, HTML এর ফাইল নামের শেষে এক্সটেনশন হিসেবে কোনটি লেখা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে .html। তো এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যায় আরো কিছু বিষয় লক্ষ্য করি। HTML এর ডকুমেন্ট সেভ করার সময় ফাইলের নামের এক্সটেনশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি .html অথবা htm, দুইটা যে কোনো ব্যবহার করা হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই HTML ব্যবহার করা হয়ে থাকে, .html। বিষয়টি মনে রাখবো।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ওয়েব পেজে 1000 বাই 800 পিক্সেলের যদি একটা নেচার.jpg নামে যদি আমরা এই ছবিটা যদি আমরা সেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে img ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এর সঠিক নির্দেশনা কোনটি হবে, প্রশ্ন হচ্ছে এটি। তো এই ক্ষেত্রে আমরা জানি দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে 1000 হচ্ছে উইড এবং 800 হচ্ছে হাইট, অর্থাৎ এই নিচেরটি সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে নিচেরটি, অর্থাৎ উইড হবে 1000 পিক্সেল এবং হাইট হবে 800 পিক্সেল, যেটি এই প্রশ্নে উল্লেখ করা হয়েছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভুল আছে, যেমন লক্ষ্য করি পিক্স উইথ নামে কোনো অপশন নাই, এই যে পিক্স এল ডাব্লিউ নামে কোনো অপশন নাই। তো এই ক্ষেত্রে এটি বাদে অন্যান্য অপশনগুলিতে ভুল রয়েছে। তোমরা যারা এই আইএমজি ট্যাগের ব্যবহার জানো তারা হয়তো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইএমজি ট্যাগ ব্যবহার করে কিভাবে ছবি সেট করা যায় ওয়েব পেজে, তার জন্য আমার আলাদা ক্লাস রয়েছে। যদি এইটা বুঝতে সমস্যা হয় তাহলে সেটি দেখার জন্য অনুরোধ করব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি ওয়েব ব্রাউজার? অনেক সহজ একটি প্রশ্ন, এটি তোমরা সবাই হয়তো পারবে। এখানে সঠিক উত্তর হচ্ছে গুগল ক্রোম। তো গুগল ক্রোম সহ আরো যে সমস্ত ব্রাউজার রয়েছে তার ক্ষেত্রে যে এখানে আমি ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা মিনি, তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স ও ওয়েব ব্রাউজার। তো এটা বাম দিকে আমি আরো কিছু নাম লিখেছি, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার যা ব্যবহার করে ওয়েবসাইট ব্রাউজ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইন্টারনেট এক্সপ্লোরারে আমি লাল কালি দিয়ে রেখেছি, কারণ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারটা হচ্ছে একটি বিল্ট-ইন সফটওয়্যার যেটি উইন্ডোজের সাথে ইনস্টল করা থাকে। তাই আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার সফটওয়্যারটি নতুন করে ইনস্টল করার প্রয়োজন হয় না। উইন্ডোজ সেটআপ দেওয়ার সাথে সাথেই এই ইন্টারনেট এক্সপ্লোরার সফটওয়্যারটি বিশেষ করে বিল্ট-ইন অবস্থায় যেহেতু থাকে, সেজন্য আমরা যে কোনো ব্রাউজার সফটওয়্যার না থাকলে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে আমরা খুব সহজেই ওয়েবসাইট ব্রাউজ করতে পারি। এছাড়াও এর বাইরে আরো রয়েছে সাফারি। ইন্টারনেট এক্সপ্লোরারকে কি বলা হয়? ব্রাউজার বলা হয়, অর্থাৎ এটি একটি ব্রাউজার সফটওয়্যার। তো এই ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কে যে নিচে আমি তথ্যটি উপস্থাপন করেছি, কম্পিউটারের উইন্ডোজের সাথে ইন্টারনেট এক্সপ্লোরার সফটওয়্যারটি বিল্ট-ইন করা থাকে, বিল্ট-ইন অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, কোন এইচটিএমএল ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে? তো এখানে অপশন ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা ড্রপ ডাউন মেনু বা ড্রপ ডাউন বক্স তৈরি করতে পারি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডোমেন নাম হলো একটি ওয়েবসাইটের স্বতন্ত্র ঠিকানা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে www.google.com এটি হচ্ছে একটি ডোমেন নেম, যেটি একটি ওয়েবসাইটের ঠিকানা প্রদর্শন করে। ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেস দুইটি হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা। ডোমেন নেম ব্যবহার করা হয় অক্ষর ব্যবহার করে এবং আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয় সংখ্যা ব্যবহার করে, বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সিএসএস এর পূর্ণরূপ? তো সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ ওয়েব পেজকে স্টাইল দেওয়ার জন্য, ওয়েব পেজের বিভিন্ন স্টাইল প্রদর্শনের জন্য, ওয়েব পেজকে সাজানোর জন্য আমরা এই সিএসএস ব্যবহার করার মাধ্যমে আমরা ওয়েব পেজকে সাজাতে পারি। যেমন এখানে স্টাইল ট্যাগের ব্যবহার একটি সিএসএস এর উদাহরণ। স্টাইল ট্যাগ একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ যার ওপেনিং ক্লোজিং উভয় রয়েছে। সাধারণত ইন্টারনাল সিএসএস ব্যবহার করার ক্ষেত্রে স্টাইল শীটের ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিএসএস কি এবং সিএসএস ব্যবহার করে কিভাবে ওয়েব পেজ ডিজাইন করা যায় সেটি আমি পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব, সেটি দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে এইচটিএমএল ব্যবহার করেই তো আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি, তো সিএসএস এর কি দরকার, তাই না? তো আমি এই সিএসএস এর স্টাইল ট্যাগ ব্যবহার করে একটি উদাহরণ তোমাদের সামনে একটু দ্রুত দেখাইলাম। যেমন এখানে 1 2 3 4টি প্যারাগ্রাফ রয়েছে, 4টা প্যারাগ্রাফ আমি এক কমান্ডের মাধ্যমে যদি এই উপরের স্টাইল ট্যাগ ব্যবহার করে হেডের মধ্যে স্টাইলের মধ্যে যদি এই কমান্ডটা দিই, আমি এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস এর ব্যবহার, স্টাইল ট্যাগের ব্যবহার। তো এর আউটপুট যদি আমরা দেখতে চাই তাহলে এই যে এখানে রেড লিখেছি না, কালার সমান রেড, আমার এখানে আউটপুটে সব প্যারাগ্রাফগুলি একসাথে আমার এখানে এই লাল কালার প্রদর্শন করবে। যেমন আমরা যদি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে সম্পূর্ণ অংশটা কপি করি। তো এই যে ওই লেখাগুলি আমি এখানে নোটপ্যাডে পেস্ট করে আমি তোমাদের সরাসরি আউটপুটটা দেখাচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আমি এটা সেভ করব, বিশেষ করে test.html নামে সেভ করতে পারি, অথবা যে কোনো test1.html নামে সেভ করতে পারি। .html নামে যদি সেভ করি, সেভ করলাম, তো আমার মনে হয় ডেস্কটপে সেভ হয়েছে। আমি একটু দেখি, এই যে text1.html নামে সেভ হয়েছে, এই যে সবগুলি আমার কিন্তু লাল হয়েছে। আমি আর একটু ভালো করে দেখাচ্ছি, এই যে বাম দিকে। তো আমি এইখানে যদি মনে করি যে এইটাকে আমি রেড রাখবো না, আমি এখানে গ্রিন করব, তো এখানে গ্রিন করি, GR গ্রিন করলাম। গ্রিন দেওয়ার পরে আমি যদি আবার সেভ করি, আবার সেভ করার পরে যদি আমি এখানে রিফ্রেশ করি, এই যে গ্রিন হয়ে গেছে। গ্রিনটা সাদার উপরে গ্রিনটা বোঝা যায় না। আচ্ছা, আমি এখানে আবার রেড করি, আবার রেড করি, এই যে রেড করার পরে আমি আবার এখানে যদি সেভ করি, সেভ করার পরে যদি রিফ্রেশ করি, এই যে লাল হয়ে গেছে, তাই না?
তাহলে আমাদের এই সব প্যারাগ্রাফগুলি একসাথে যদি আমি স্টাইল দিতে চাই, তাহলে এই স্টাইল ট্যাগ ব্যবহার করে খুব সহজেই দিতে পারি। এটি কিন্তু একটি সিএসএস এর ব্যবহার, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, RGB 255 255 255 দ্বারা কোন রং নির্দেশ করে? অর্থাৎ RGB এর হাইয়েস্ট ভ্যালু। এখন তোমাদের মনে হতে পারে RGB কি? RGB এর পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু। কম্পিউটারে রেড, গ্রিন, ব্লু এই তিনটা রং এর মাধ্যমে কম্পিউটার বিশেষ করে যাবতীয় রং প্রস্তুত করে থাকে। তো এই ক্ষেত্রে রেড, গ্রিন, ব্লু তিনটা যদি হাইয়েস্ট হয় তাহলে সাদা রং নির্দেশ করে। আর যদি এখানে আমাদের প্রথমে 255 হয়, পরের গুলি 0 হয়, তাহলে আমাদের এই রেড বা লাল রং প্রকাশ করবে। আর যদি আমাদের মাঝখানে যদি 255 হয়, অন্যগুলি 0 হয়, তাহলে আমাদের এই গ্রিন সবুজ রং প্রকাশ করবে। আর প্রথম দুইটি যদি 0 হয়, শেষেরটি যদি ডাবল এফ বা 255 হয়, তাহলে এই নীল রং প্রকাশ করবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, আইপি অ্যাড্রেস অর্থাৎ IPv4 কত বিটের? কিছুক্ষণ আগেও বলেছি 32 বিটের IPv4। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি HTML এর মৌলিক ট্যাগ? অনেক সহজ একটি প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমাদের HTML এর মৌলিক ট্যাগ হচ্ছে টাইটেল ট্যাগ। আমরা জানি HTML হেড, টাইটেল, বডি এগুলো হচ্ছে HTML এর মৌলিক ট্যাগ। যেমন আমি এই যে মৌলিক ট্যাগ সমূহ তোমাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি। আমরা ডক টাইপ দিয়ে সাধারণত শুরু করে থাকি, তাই না? তাহলে ডক টাইপ HTML হেড, টাইটেল, বডি এই ট্যাগগুলি হচ্ছে সাধারণত মৌলিক ট্যাগ। কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই ট্যাগগুলি প্রয়োজন হয়, যার কারণে এইগুলির নাম হচ্ছে মৌলিক ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। তো আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই বিশেষ করে HTML এর কোন ট্যাগের কি ব্যবহার সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার পাশাপাশি MCQ এবং সৃজনশীল প্রশ্নের বিভিন্ন তথ্য আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে, তাহলে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি বেল বাটনটি অন করে রাখবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।